আকাশবাণী আগরতলা। নমস্কার, আপনাদের সবাইকে আমাদের আজকের এই আলোচনায় অনেক অনেক স্বাগত জানাচ্ছি। চলছে বৈশাখ মাস অর্থাৎ গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকাল মানেই গরমের এক অস্বস্তি অনুভব করা আমরা অভ্যস্ত হয়ে পড়েছি প্রতি বছর, তাই না? আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা তীব্র গরম অনুভূত করি, কিন্তু এই সময়ে বা এই বছর দেখা যাচ্ছে এই গরমটা কিন্তু বা দাবদাহটা কিন্তু অনেকটাই বেড়ে চলছে। বিশেষ করে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই গরম বা তাপদাহ আরও বাড়বে আগামী দিনগুলিতে। কিন্তু এই গরম বাড়ার সঙ্গে সঙ্গে বা তাপদাহ বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের ক্ষেত্রেও কিন্তু নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। কখনো মাথা ঘোরানো, পেটের সমস্যা, সর্দি কাশি আরও নানান সমস্যা দেখা দিচ্ছে। আর এই গরমে নিজেকে সুস্থ থাকার জন্য আমাদের নিজেদেরকেই দায়িত্ব নিতে হবে। বিশেষ করে যারা এই নির্বাচনের সময়ে নির্বাচনী বিভিন্ন কাজে মাঠে ঘাটে রয়েছেন, কৃষকরা রয়েছেন, যারা রাস্তায় যানবাহন চালান তাদের সমস্যা রয়েছে এই গরমে, কিংবা যারা রাস্তায় ফুটপাতে দোকান করে, এই গরমে নানান সমস্যা দেখা দেয়। অর্থাৎ রৌদ্রে, প্রখর রৌদ্র তাপে তাদের নানান সমস্যা সহ্য করতে হয়। কিন্তু নিজেরা নিজেদের কিভাবে আমরা রক্ষা করব এই গরম থেকে, তীব্র দাবদাহ থেকে, এই নিয়েই আজ আমরা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলবো। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের হেড অফ ডিপার্টমেন্ট ডক্টর অরুণাভ দাশগুপ্ত স্যার। স্যার, আপনাকে প্রথমেই স্বাগত আমাদের। সবাইকে নমস্কার। সবাইকে নমস্কার। স্যার, প্রথমেই বললাম যে তীব্র দাবদাহ বাড়ছে, আগামীতে আরও বাড়বে গরমটা। তো এই গরমে বা এই তাপদাহে আমরা কিভাবে নিজেদের রক্ষা করব এই সময়টাতে? টেম্পারেচার রিলেটেড ইলনেস, এই বিষয়টাকে আমরা এভাবে ব্যাখ্যা করি। শুধুমাত্র যে গরম থেকেই মানুষ অসুস্থ হয়ে যাবে তা নয়, ঠান্ডা থেকেও অসুস্থ হতে পারে। নিশ্চয়। তো এই বিষয়টা হচ্ছে টেম্পারেচার রিলেটেড ইলনেস। এবং আমরা দেখে এই তীব্র দাবদাহ এপ্রিল মাস থেকে চালু হয়, চলবে সেপ্টেম্বর অবধি। এই সময় পিরিয়ডে টেম্পারেচারটা বাড়বে এবং হিট রিলেটেড ইলনেস এটাকে আমরা বলি। তো এই সময়টাতেই দেখা দেয়। জেনারেলি হিট রিলেটেড ইলনেস যেটা, সেটাকে সায়েন্টিফিক্যালি 3 ভাগে ভাগ করা আছে। শুরুতে যেটা হয় সেটা হচ্ছে হিট ক্র্যাম্পস, তারপরে যেটা হয় সেটা হচ্ছে হিট এক্সারশন, একদম লাস্টে যেটা হয়, যেটা মানুষকে মর্টিলিটি অনেক হাই, মানে মানুষ মারা যান ওই কন্ডিশনটা যদি হয়, ওটা হচ্ছে হিট স্ট্রোক। 3 ভাগে এটা বিভক্ত। তো প্রথম যেটা হয় সেটা কি হয়, আমাদের বডির মধ্যে একটা থার্মো রেগুলেটরি মেকানিজম আছে, যেটার মধ্যে টেম্পারেচার চেঞ্জেস যখন হতে থাকে আমরা নিজেদের অ্যাডজাস্ট করতে থাকি। এবং টেম্পারেচার রেগুলেশনের যে সেন্টারটা, সেটা ব্রেনের ভেতরে আছে, ব্রেন এটাকে ম্যানেজ করে। তো যখন আমাদের গরমে আমরা এক্সপোজড হই, তখন কি হয়, আমাদের স্কিনের নিচে যে ব্লাড ভেসেলসগুলো আছে সেগুলো ওপেন হয়ে যায়। ওপেন হওয়াতে তখন ব্লাড সার্কুলেশনটা স্কিনের নিচে বাড়ে এবং লোকের সোয়েটিং হতে থাকে, এবং সোয়েটিংয়ের কারণে তখন টেম্পারেচারটা কমে। এটার মধ্যে কিন্তু আবার টেম্পারেচারের ইনফ্লুয়েন্স আছে, যেমন হিউমিডিটি কীরকম এটাতে প্লে করে। হিউমিডিটি, তারপরে এয়ার ফ্লো, যেমন এয়ার ফ্লো যেটা যদি একটু বেশি থাকে তাহলে তখন সোয়েটিংটা বেশি হয় এবং টেম্পারেচারটা কন্ট্রোলে থাকে। সো দিস ইজ দ্য বডিজ মেকানিজম টু মেনটেন টেম্পারেচার। যখন সোয়েটিং হতে থাকে তখন 2 লিটার্সের মতো ফ্লুইড লস হয় আর সল্ট লসও হয়। তো তখন আমাদের কি করতে হবে, এই যে ফ্লুইড লসটা হয়েছে আর সল্ট লসটাকে হয়েছে, এটাকে রিপ্লেনিশ করা, মানে আমাদের বডির মধ্যে ইনটেক করতে হবে যে ফ্লুইড লসটা হয়েছে এবং সল্ট লসটা যেটা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি, আমরা যদি পরিমাণ মতো ফ্লুইড না নিই, যখন ফ্লুইড লস হচ্ছে বডির মধ্যে ডিউ টু সোয়েটিং, তখনই আমাদের হিট রিলেটেড ইলনেস চালু হয়। তো আপনি লক্ষ্য করে দেখবেন, অনেক ক্ষেত্রে আমরা গরমের থেকে যখন ফিরে আসি তখন মাসকুলার ক্র্যাম্পস হতে থাকে। জেনারেলি পায়ের মাসলসগুলোতে হয় এবং ঘাড়ের মাসলস হয়, ঘাড় ব্যথা করে, পা হাত পা ব্যথা করছে, মাসকুলার পেইন হচ্ছে, আবার কিছুক্ষণ পরে সেরেও যাচ্ছে। কোল্ড ওয়েদারে এক্সপোজ যখন আমরা হই, ভেতরে ঢুকলাম, এসির ভেতরে ঢুকলাম, তো ধীরে ধীরে দেখলাম যে ব্যথাটা কমে গেল। তো এটা ওই বডির মেকানিজম অনুসারে, টেম্পারেচার রেগুলেটরি মেকানিজম অনুসারে তখন বডির ভেতরের টেম্পারেচারটা আবার নর্মাল হয়ে গেল। আর সাথে সাথে তখন আমাদের কি করতে হবে, ফ্লুইড ইনটেকটা করতে হবে। ফ্লুইড ইনটেক আর সল্ট ইনটেক যদি করি তাহলে ক্র্যাম্পসটা কমে যাবে, ঠিক হয়ে যাবে। তো এগুলো তো সিম্পল মেকানিজম। কিন্তু কখনো কখনো দেখা গেছে কি, যে আমরা ফ্লুইডটা নিতে পারছি না, বা যেরকম ফ্লুইড নিতে হবে সেটা নেওয়া সম্ভব হচ্ছে না। তখন যে কন্ডিশনটা হয় সেটাকে বলে হিট এক্সারশন, মানে হিট ক্র্যাম্পসের থেকে আরেকটু বেশি এই সিভিরিটিটা। সেখানেও পেশেন্টের কি হয়, যেহেতু ফ্লুইড লস হয়ে গেল,
ঘামে এবং ফ্লুইড আমি নেইনি, তার তখন কি হবে, প্রেশারটা ফল করে যায়। এবং এই যে বললেন মাথা ঘুরিয়ে পড়ে গেছে, এটার কারণ কিন্তু হিট এক্সাশনের জন্য। আচ্ছা, মানে লোকটা দাঁড়িয়ে ছিল, অনেকক্ষণ ধরে ঘেমেছে, যেমন কোনো একটা বিষয়ে বাজারে গিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন, রোদ পড়ছে মাথার উপরে, ঘামছেন, কিন্তু জল ইনটেক হচ্ছে না, তো তখন ব্লাড প্রেশারটা ফল করে গেল। তো ব্লাড প্রেশারটা ফল পড়ার কারণে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া, তো এটাই হিট এক্সাশনের কারণ। হিট এক্সাশনেরও ট্রিটমেন্ট বিশেষ কিছু না, ফ্লুইড ইনটেক দেওয়া। যদি পেশেন্টকে হাসপাতালে ভর্তি করা হয় তখন আমরা স্যালাইন ইনফিউশন দেই আর টেম্পারেচারটাকে রিডিউস করার চেষ্টা করি। আচ্ছা, আচ্ছা। আর এটা যদি পেশেন্ট সিরিয়াস এতটা না থাকে তখন তো এটা বাড়ির মধ্যেও সেই ট্রিটমেন্টটা সম্ভব, টেম্পারেচার, বডি টেম্পারেচারকে কুল করে এনাফ ফ্লুইড দেওয়া। আচ্ছা স্যার, স্বাস্থ্য মন্ত্রক তো বলছে বা বিভিন্ন দপ্তর থেকে বলা হচ্ছে যে যতটা সম্ভব রৌদ্রোত্তাপ থেকে এড়িয়ে চলা, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে গোটা দেশ জুড়ে নির্বাচনের মরশুম চলছে, কিংবা যারা কৃষি কাজ করেন, যারা যানবাহন চালান রাস্তায়, তাদের তো ঘরের মধ্যে বসে থাকার প্রশ্ন ওঠে না। তো সেই ক্ষেত্রে তারা তাদের কাজটা কিভাবে নিজেদের রক্ষা করবে বা কিভাবে সুরক্ষিত রাখবে নিজেদের? কিছু কিছু প্রফেশন আছে যেগুলো হিট ইনজুরির ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট, যেমন ধরুন কৃষক, এগ্রিকালচার ওয়ার্কার্স, ট্রাফিক পুলিশ, অ্যান্ড বাজারে যারা ধরুন দোকানদার যারা ফুটপাতে কাজ করছেন, ভেরি ট্রু। তো তাদের ক্ষেত্রে কিন্তু দে আর ভেরি এক্সপোজ টু সান, এবং জীবিকা নির্বাহের ক্ষেত্রে বাইরে তো কাজ করতেই হবে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, এক, ছাতা ব্যবহার করতে হবে, দে হ্যাভ টু ইউজ অ্যান আমব্রেলা, দিস ইজ নাম্বার ওয়ান। আর যদি সম্ভব হয় সান প্রোটেক্টিভ গ্লাস পরা, সেটা, আর জল নিয়ে যাওয়া, যেখানেই যাবে জল ক্যারি আউট করতে হবে। 2 ঘন্টা অন্তর অন্তর অ্যাটলিস্ট 300 ml অফ ফ্লুইড ইনটেক করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যে 24 আওয়ার্সে মিনিমাম 3.5 to 4 লিটার্স of water intake is needed. আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি বলছিলেন যে ছাতা ব্যবহার করতে হবে। যারা কৃষকরা রয়েছেন তাদের তো কৃষি কাজ করার সময় ছাতা ব্যবহার করা সম্ভবই না, তারা কি সেই ক্ষেত্রে টুপি ব্যবহার করতে পারে? ডেফিনেটলি। সানের রে থেকে বাঁচানোর জন্য যেটা করা উচিত সেটা করতে হবে। এবং আমরা ছোটবেলাতে দেখেছিলাম তাল পাতার বড় বড় টুপি পরতেন কৃষকরা, এখন আর এটা দেখা যায় না। তো ওই রকমের বড় টুপি পরলে ভালো, কারণ সেখানে কি হয়, পুরোটা বডি কাভার থাকছে। ছোট একটা টুপি পরলে শুধু মাথা কাভার হচ্ছে, কিন্তু বডিটা কিন্তু সানে এক্সপোজড। কিন্তু বড় টুপি যদি পরেন, বড় একটা কাভারিং দিয়ে যেটা পরে, সেটাতে সম্পূর্ণ বডিটা কাভার থাকবে। সো দিস ইজ ওয়ান অফ দ্য প্রোটেক্টিভ মেকানিজম। আচ্ছা স্যার, অনেক সময় শোনা যায় যে রৌদ্র থেকে এসে ডাইরেক্ট জল না খাওয়ার জন্য, তো আপনি সেই বিষয়টাতে কি বলবেন? অ্যাকচুয়ালি জল না কন্টিনিউয়াসলি খেতে হবে, ইভেন আমরা বলি যে কুল ওয়াটার খেতে পারে। আই এম নট টেলিং কোল্ড ওয়াটার, হ্যাঁ, কুল ওয়াটার, জলটা একটু ঠান্ডা করে, ঠান্ডা জল খাওয়া উচিত। এবং জলটা, ওয়াটার ইনটেকটা কিন্তু রাখতে হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওয়াটার ইনটেক যদি অ্যাডুকুয়েট না হয় তাহলে হিট ক্র্যাম্পস হবে এবং হিট এক্সাশনও হতে পারে। মানে আপনি বলতে চাইছেন যে অনেকক্ষণ ধরে যে লোকটা জল খাচ্ছে না, হঠাৎ রৌদ্র থেকে ডাইরেক্ট এসে জলটা না খেতে, মানে কন্টিনিউ একটু পরপর জলটা খেয়ে, হ্যাঁ, জলটা খেয়ে যেতে হবে, জলটা খেয়ে যেতে হবে, তখন আর কোনো সমস্যা হবে না। এবং কোনো সময় শুধু জল না, প্লেন ওয়াটার না, প্লেন ওয়াটার যদি ইনটেক করে তাহলে তখনও ক্র্যাম্পস হয়। তো তাতে কি হবে, একটু স্যালাইন ইনটেক করতে হবে। তো ওআরএস, জলের মধ্যে ওআরএস গুলো খেতে পারছেন, সেটা সম্ভব। অনেকে গ্লুকোজ খাচ্ছে, হ্যাঁ, গ্লুকোজ খেতে পারে ডেফিনেটলি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঠান্ডা পানীয়ের একটা চাহিদা রয়েছে, যে ফ্রিজের জল খেয়ে নিল, সেটা কতটা স্বাস্থ্যসম্মত? একদম ডাইরেক্টলি ফ্রিজের জলটাকে একটু টেম্পারেচারের মধ্যে রেখে একটু ওয়ার্ম করে, মানে যখন বডি নর্মাল টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট হবে, সেটাই খাওয়া উচিত। স্যার, জলের পাশাপাশি ফলমূলের জন্য আপনি কি বলবেন সকলের জন্য? ফ্রুটস ইনটেক, ফ্রুটসের ভেতরে অনেক ফ্লুইড আছে, তো ডেফিনেটলি কোন কোন ফলগুলো এই সময়টাতে? যেমন তরমুজ, ভালো ওয়াটার ইনটেক আছে। তো দোজ ফ্রুটস হুইচ আর হ্যাভিং লট অফ ওয়াটার কন্টেন্ট পিপল শুড টেক। বর্তমানে গোটা দেশ জুড়েই উৎসবের মেজাজে চলছে নির্বাচন। তো এই নির্বাচনের সঙ্গে যারা জড়িত, নির্বাচন কর্মী যারা রয়েছেন, প্রার্থী যারা রয়েছেন, ভোটের কাজে নিয়োজিত, তো যারা এই কাজের জড়িত রয়েছেন, তারা নিজেদের সুস্থ রাখার জন্য কিভাবে তারা চলাফেরাটা করবেন? সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, সেটা তো আমি আগেই বললাম, জল ক্যারি করতে হবে, ঠান্ডা জল ক্যারি করতে হবে, এবং জলটা বারে বারে খেতে হবে। মাঝে মধ্যে স্যালাইন ইনটেক করবেন ওনারা, এবং যতটুকু সম্ভব
আপনার সানলাইটকে অ্যাভয়েড করতে হবে। যেটা দেখা গেছে চিলড্রেন আর ওল্ড এজ পিপল তারা ভেরি প্রোন। তো আমি অ্যাডভাইস করব যারা ওল্ড এজ পিপল মানে 60-র উপরে যারা আছেন এবং 5 ইয়ার্সের নিচে যারা চিলড্রেন আছে তারা ডেফিনেটলি যাতে সান অ্যাভয়েড করে। শিশুদের জন্য আমাদের বা তরুণ কিশোর কিশোরী যারা রয়েছেন রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে তাদের ছুটি ঘোষণা করা হয়েছে আগামী 27 এপ্রিল পর্যন্ত, শুধুমাত্র এই তাপদাহ থেকে তাদের একটু সুরক্ষিত রাখার জন্য। স্যার, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন রোগের ক্ষেত্রে মশলাযুক্ত খাবার থেকে কিছুটা দূরে থাকার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। তো এই গরমে কি আসলে মশলাযুক্ত খাবার এটা খুব ইম্পর্টেন্ট, কারণ গরমের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফুড ইনটেকটা এরকম হতে হবে যেটা ইজিলি ডাইজেস্টেবল, যেটা সহজে ডাইজেস্ট করা যেতে পারে। তো মশলা খেলে অসুবিধা কি হয়, অনেক সময় বদহজম হয়। তো এটার কারণে টু মাচ স্পাইসি ফুডকে অ্যাভয়েড করার জন্য বলা হয়। ফুড শুড বি ইজিলি ডাইজেস্টেবল। স্যার, এখন আমাদের অনেকের বাড়িতে দেখা যায় যে এয়ার কন্ডিশন বা এসি রয়েছে, তো সেটা স্বাস্থ্যের জন্য কতটা স্বাস্থ্যসম্মত কি মনে হয়? অ্যাকচুয়ালি টেম্পারেচারকে তো এরকম তীব্র দাবদাহে আপনাকে তো টেম্পারেচারকে কুল রাখতেই হবে, এবং দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে টু মেক অ্যাটমসফিয়ার কুল। আর আমরা যখনই হিটের পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন আমাদের প্রথম দায়িত্ব কিন্তু টেম্পারেচারটাকে রিডিউস করা, এবং ওটাকে আমরা গ্র্যাজুয়ালি রিডিউস করি। কিন্তু একটা টাওয়েল জলে ভিজিয়ে আমরা তখন বডির যে কাপড় আছে সেটাকে রিমুভ করার পর বডির স্কিনের উপরে ঠান্ডা টাওয়েল দিয়ে রাব করা হয় যাতে টেম্পারেচারটা গ্র্যাজুয়ালি রিডিউস করে, এবং ফ্যান চালানো হয় যাতে টেম্পারেচার রিডিউস হয়। তো দ্য সেম অ্যাকশন ইজ অফ এয়ার কুলার অলসো, ইট ইজ রিডিউসিং টেম্পারেচার। সো এখনকার যেরকম গরম, সেখানে আপনার এয়ার কুলার দিয়ে রুম ঠান্ডা করা ছাড়া আর তো কোনো উপায় নেই যেখানে আপনি টেম্পারেচারটাকে অ্যাম্বিয়েন্ট রাখবেন। আচ্ছা, যাদের বাড়িতে বা যাদের ঘরে এয়ার কন্ডিশন বা এসি নেই তারা কিভাবে ঘরটাকে সুরক্ষিত রাখবে এই গরম থেকে? সেখানে আপনাকে ফ্যান, আমরা যে আগে সবাই আমাদের বাড়িতেও তো অনেক আমরা ছোটবেলা দেখেছি, আমরা তো জানি না এয়ার কুলার বা এয়ার কন্ডিশন, সেগুলো একটা তো রিসেন্ট ডেভেলপমেন্ট। তখন আমরা যেভাবে ফ্যান চালিয়ে রেখেছি ওভাবেই করতে হবে। আর যখন দুপুরবেলার দিকে তখন কি হতে হবে, জানলা দরজাটাকে বন্ধ রাখতে হবে যাতে হিট ওয়েভ ভেতরে না আসতে পারে। আচ্ছা, তারপরও বলা হচ্ছে যে ভেজা কাপড় ছড়িয়ে দেওয়ার জন্য যেন ঠান্ডা বাতাসটা ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, এটা ডেফিনেটলি আগের দিনে তো খসখস জলে ভিজিয়ে বারান্দাতে রাখা হতো, জানলাতে রাখা হতো, এবং এখনো রাখে লোকে। ইট অ্যাক্টস অ্যাজ অ্যান এয়ার কুলার। সো দিজ আর দি প্রসেস যেখানে টেম্পারেচারটাকে ঠান্ডা করা যায়। স্যার, আমাদের সময় প্রায় শেষের মুহূর্তে, শেষ করার আগে স্যার জানতে চাইবো, এই বর্তমান সময়ে কোনো কারণে ধরুন আমার সামনে একজন অসুস্থ হয়ে পড়লো, বা কোনো সমাবেশে গিয়ে বা যে কোনো জায়গায় গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লো, তড়িঘড়ি আমাদের কি করণীয়? হিট এক্সারশন টাই সবচেয়ে কমন হবে। তো সেখানে কি হয়, ব্লাড প্রেশারটা ফল করে যায়। তো সবচেয়ে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে মাথা নিচের দিকে রেখে পাটাকে উপরে তুলে দেওয়া। আচ্ছা আচ্ছা, ফুট অ্যান্ড রেস করতে হবে। মাথাটা যেরকম ভাবে মাটির মধ্যে শুয়ে আছেন উনি শুয়ে থাকুক, কোমর থেকে পাটাকে উপরে তুলে দেওয়া, দিস ইজ নাম্বার 1। আচ্ছা, এটা করলেই কিন্তু ওনার মানে উনি জ্ঞান ফিরে আসবে। আর যখনই উনি একটু কনসাস হবেন তখন ওনাকে গ্লুকোজ যুক্ত ওআরএস খাওয়ানো। মানে সঙ্গে সঙ্গে হাসপাতাল নেওয়ার কোনো দরকার নেই, এই প্রাথমিক চিকিৎসাগুলি আগে। ইট উইল ডিপেন্ড অন দি সিভিয়ারিটি। হিট স্ট্রোক যদি হয় তাহলে তো ডেফিনেটলি, হিট স্ট্রোক কিভাবে বোঝা যাবে, চামড়াটা আমরা যখনই লোকটা পড়ে যাবে তখন আমরা টেম্পারেচার বডিটাকে টাচ করব, যদি দেখি যে টেম্পারেচার প্রচন্ড গরম হয়ে আছে, বডি ইজ ভেরি ওয়ার্ম অ্যান্ড ভেরি হট, তাহলে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা, এবং তখন ওনাকে ডেফিনেটলি হাসপাতালে শিফট করতে হবে। ঠিক আছে, যদি স্কিন টাচ করে দেখা যায় যে টেম্পারেচার এতটা ওয়ার্ম না, বা টেম্পারেচার একটু কুল অ্যান্ড ক্ল্যামি, বা পেশেন্ট সম্পূর্ণরূপে জ্ঞান হারায়নি, হ্যাঁ, তখন আপনি ওই প্রসিডিওরে আমি যেটা বললাম ফুট অ্যান্ড রেস করে দেখুন, যদি টেম্পারেচার পেশেন্টের জ্ঞান ফিরে আসে, আপনি ওআরএস খাওয়ান, জল খাওয়ান, পেশেন্ট যদি সুস্থ হয়ে ফিল করে, দেন দ্য নিড অফ হসপিটালাইজেশন ইজ নট নিডেড, বাট পেশেন্ট ক্যান বি ব্রট টু দ্য হসপিটাল। ওনাকে হাসপাতালে এনে ডাক্তার দেখিয়ে ডাক্তার বুঝতে পারবেন যে এটা কোন স্টেজ, এবং সেই হিসাবে
ফার্দার ট্রিটমেন্ট ক্যারি আউট হবে। ঠিক ঠিক। আমাদের গোটা দেশে যখন চলছে নির্বাচন, তো নির্বাচন কমিশন বা নির্বাচন দপ্তরও ভোটারদের সুবিধার জন্য ভোট কেন্দ্রগুলিতে ছাউনির ব্যবস্থা করেছে, পানীয় জলের ব্যবস্থা করেছে। তারপরেও ভোটাররা নিজেরা নিজেদের সুরক্ষিত রাখার জন্য ওই একইভাবেই তো বলবেন যে ছাতা ব্যবহার করা। ডেফিনেটলি উনি আগে থেকে জল খেয়ে আসবেন, এবং যদি লাইন বড় থাকে তাহলে ডেফিনেটলি জলের বোতল সাথে নিয়ে চলতে হবে। আর প্রতি ঘন্টায় ঘন্টায় উনি জল খাবেন এবং অ্যাভয়েড করবেন সানলাইটটা। স্যার, আমাদের সময় একেবারে শেষ মুহূর্তে, ধন্যবাদ। সব শেষে স্যার শ্রোতাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে এই গরমে সুস্থ থাকার জন্য? ফ্লুইড ইনটেক এডুকেট রাখতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট। ফ্লুইড ইনটেক এডুকেট রাখুন, আর চেষ্টা করুন স্কচিং সান যখন থাকবে, তীব্র দাবদাহ যখন থাকবে, তখন বাইরে না বেরোনোর। আপনার বাইরে বেরোনোর জন্য যেই কাজটা আছে সেটা আপনি চেষ্টা করুন সকালের দিকে করে ফেলার জন্য, যখন সানলাইট এতটা হাই ডিগ্রির তে নেই। আর সানলাইট যখন খুব স্কচিং সান থাকবে তখন চেষ্টা করুন ভেতরে থাকা, আর জল পরিমাণ মতো খাবেন। শরীর অসুস্থতা ফিল করলে ডেফিনেটলি আপনি নিকটস্থ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। অ্যাভয়েড করবেন না, তার কারণ হচ্ছে হিট এক্সারশন এবং হিট স্ট্রোক দুটোই কিন্তু পরে প্রবলেম ক্রিয়েট করতে পারে, এবং হিট স্ট্রোক হলে কিন্তু মর্টালিটি খুব হাই, মানে তখন কিন্তু পেশেন্ট বাঁচানো সত্যি ডিফিকাল্ট। এটা কিন্তু একটা কমপ্লিকেটেড ডিজিজ। অনেক ধন্যবাদ অনেক স্যার ধন্যবাদ, আপনাকে। ধন্যবাদ। তো এতক্ষণ আমরা এই তীব্র দাবদাহে কিভাবে নিজেরা নিজেদের সুস্থ থাকবো, যেটা চিকিৎসক বলছিলেন ডক্টর অরুণাভ দাশগুপ্ত, যে প্রতিনিয়তই আমাদের জল খেতে হবে, ঘন্টায় বারবার জল খেতে হবে, বাইরে বেরুলে ছাতা ব্যবহার করতে হবে, মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, এবং অবশ্যই ফলমূল খেতে হবে। তো এইভাবেই আমরা নিজেরা নিজেদের যত্নের প্রতি গুরুত্ব দিতে হবে, তবেই কিন্তু এই দাবদাহে আমরা নিজেদের সুস্থ রাখতে পারবো। আজকের এই আলোচনা থেকে আপনারা অনেক তথ্য জানতে পারলেন নিজেদের সুস্থ রাখার জন্য। আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।